নমস্কার, ঐক্যবার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিই আমরা যে বাঙালি ঐক্য মঞ্চ একটা স্বেচ্ছাসেবী সংগঠন যারা নিঃশুল্কে শরণার্থীদের স্বার্থে শরণার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে তারা কাজ করে, যার মধ্যে নাগরিকত্ব ইস্যুটা অন্যতম, কারণ এটাই শরণার্থীদের সবথেকে বড় সমস্যা। তো এই যে ইস্যু নিয়ে সমস্ত কাজ হচ্ছে, বিভিন্ন সংগঠনকে আমরা দেখছি হোয়াটসঅ্যাপে, ফেসবুকে। বাঙালি ঐক্যমঞ্চ যেহেতু একটু নাম করেছে, তো বাঙালি ঐক্যমঞ্চের নামে তারা আলাদা আলাদা সংগঠন করছে, লোককে বিভ্রান্ত করছে, সেখানে লোককে অ্যাড করাচ্ছে বাঙালি ঐক্যমঞ্চের নাম নিয়ে। তো সেখান থেকে যদি কেউ প্রতারণার শিকার হয় বা তারা কোনো অসুবিধায় পড়ে, তো সেই জায়গাটা থেকে আমরা সমস্ত শরণার্থীদেরকে সতর্ক করছি যে যদি বাঙালি ঐক্যমঞ্চের সাথে যুক্ত হতে হয়, তাহলে একমাত্র বাঙালি ঐক্যমঞ্চ যে লিটন স্যার রয়েছেন তার সাথে যোগাযোগ করে, আমরা একটা ফোন নাম্বার ভিডিওতে দিয়ে দিচ্ছি, সেখানে ফোন করে আপনারা এই সংগঠনের সঙ্গে যুক্ত হবেন। এবং আমাদের যে অফিসিয়াল চ্যানেল রয়েছে, বাঙালি ঐক্যমঞ্চ নামে আমাদের একটা অফিসিয়াল চ্যানেল রয়েছে, এবং ঐক্যবার্তা চ্যানেলেও আমরা বাঙালি ঐক্যমঞ্চেরই সবসময় প্রচার করি। এর বাইরে যদি কোনো সংগঠন থেকে আপনাদেরকে যোগাযোগ করে বাঙালি ঐক্যমঞ্চের নাম নিয়ে, তাহলে আপনারা অবশ্যই সতর্ক হবেন। আজকে আমরা মূল ভিডিওতে চলে আসি। এখনকার যে হট টপিক এসআইআর নিয়ে, আমাদের ইলেকশন কমিশনও বিভিন্ন সময়ে তার যে নির্দেশিকা সেগুলো চেঞ্জ করছে। সেখান থেকে কি তো আগে আমরা যেটা জানতাম যে এটা করতে হবে ওটা করতে হবে, সেটা কিছুটা পরিবর্তনও হচ্ছে। তো এখনকার যে স্ট্যাটাস আছে সেটা নিয়ে আমরা আলোচনা করার জন্য আমাদের সাথে আমরা আজকে আবার পেয়ে গেছি বাঙালি ঐক্যমঞ্চের সম্পাদক লিটন বিশ্বাস মহাশয়। নমস্কার স্যার, আমরা যে এখনকার যে স্ট্যাটাস, অনেকেই আমরা ভেবেছি যে ড্রাফট লিস্টে নাম উঠে গেছে, আমরা আমাদের নামটা সার্চ করে দেখতে পাচ্ছি, তাহলে বোধহয় আমাদের এসআইআর এর বৈতরণী আমরা উতরে গেছি, আমাদের আর কোনো সমস্যা নেই। যে 58 লক্ষ নাম বাদ গেছে তারা এখন ডকুমেন্ট দেখাবে এবং তাদের ভিতরে ঝাড়াই বাছাই হবে। কিন্তু এটা কি স্যার সত্যি, মানে নাকি আমাদেরকেই আবার যাদের নাম উঠেছে তাদেরও একটা লোকদেরকে, একটা পোর্শনকে ডকুমেন্ট দেখাতে হবে হিয়ারিং? অনুপ, ধন্যবাদ। আমার খুব খুব অবাক লাগে যে মানুষ যখন ভীত, সন্ত্রস্ত, দ্বিধাগ্রস্ত হয়, তখন আমাদের লজিক সিস্টেম সঠিক কাজ করে না, মন মানতে চায় না, নিজের পক্ষের কথাটাই মানতে ইচ্ছে করে। কেন এই কথাটা বললাম? এসআইআর এর প্রথম ফেজ যারা ইনামুলেশন ফর্ম পেয়েছেন এবং সিগনেচার করে সাধ্যমতো ফিল আপ করে জমা দিয়েছে, ড্রাফট লিস্টে সবার নাম এসছে। খেলাটা, আমি খেলা শব্দটা ব্যবহার করছি, খেলাটা হচ্ছে এবার সেকেন্ড স্টেজে যাদেরটা সন্দেহাতীতভাবে, সন্দেহাতীত কার তরফ থেকে? নির্বাচন কমিশনের তরফ থেকে। সন্দেহাতীতভাবে যারা লিঙ্কটা করতে পেরেছে, অর্থাৎ নিজের 2002 ভোটার লিস্টের নাম ছিল, তার সাথে 25 সালের ভোটার লিস্টের নামের লিঙ্ক হয়েছে, এবং বাবা মা, ঠাকুরদাদা, ঠাকুরমা সন্দেহাতীতভাবে কতগুলো প্যারামিটার এআইয়ের মাধ্যমে ঠিক হয়েছে, লজিক, সেগুলো যারা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে, অন্তত নির্বাচন কমিশনের ভাবনা থেকে তাদেরকে ডাকা হবে না, তাদের নাম চূড়ান্ত তালিকায় উঠে যাবে। বাকি যারা রইল যারা লিঙ্ক করতে পারেনি, কেমন, তাদেরকে তো অবশ্যই হিয়ারিংয়ে ডাকবে। লিঙ্ক বলতে যে নিচের যে ঘরটা নিজের অথবা নিজের নিকট আত্মীয়, বাবা মা, ঠাকুরদা, ঠাকুরমা, এদের 2002 ভোটার লিস্টের সাথে নিজের পরিচয়টা লিঙ্ক করতে পারেনি, তাদেরকে ডাকা হচ্ছে 100%। সেই সংখ্যাটা যতটা শুনেছি, মানে নিয়ারলি 30 লক্ষ। তো তোমার সঙ্গে বিভিন্ন সময় কথা বলে যেটা মনে হয়েছে, আসলে আমরা কি বলি তার থেকে আমরা কি বলতে চাই সেটা বেশি ইম্পর্টেন্ট। হয়তো তুমি বলতে চেয়েছো আমাকে
যে বাংলাদেশ থেকে আগত হিন্দু শরণার্থীদের প্রেক্ষাপটে তুমি প্রসঙ্গটা তুলেছো বলে আমার মনে হয়। একদমই স্যার। তো যারা জন্ম বাংলাদেশে বা বাংলাদেশ থেকে বাবা মা বাংলাদেশে জন্ম বা পূর্ব পাকিস্তানে জন্ম সরি এখানে এসছে, তাদের জন্ম এখানে, বাবা মা বাংলাদেশ থেকে এসছে, ওই যে বয়সের যে বিভিন্নভাবে অনেকবার বলেছি, সবার প্রায় জানাই হয়ে গেছে, জন্মসূত্রে নাগরিক হতে গেলে 3টে ক্যাটাগরি আছে। তো ইনক্লুডিং তারা এবং যারা বাংলাদেশ থেকে এসছেন এখানে, যারা লিঙ্ক করতে পারেননি তাদেরকে ডাকা হবে, তাদের সেই ডকুমেন্টগুলো দেখিয়ে, ওই যে 12টা বা 13টা ডকুমেন্টের যে লিস্ট আছে না, তার সাথে ওটাকে দেখাতে হবে, যেহেতু লিঙ্ক নেই, আনম্যাপড রয়েছে, ওদের কাছে আনম্যাপড বলছে, ম্যাপিং করতে পারেনি, তাদেরকে গিয়ে ইয়ারোর সামনে হেয়ারিংয়ে স্যাটিসফাই করতে হবে। হেয়ারিং কী করে হবে? যেমন করে বাড়িতে ইনামুলেশন ফর্মটা দিয়ে গিয়েছিলেন বিএলওরা, তেমন করে হেয়ারিংয়ের একটা লিস্ট দিয়ে যাবে। খেলাটা এখানে কেন বললাম আমি? খেলাটা বললাম, এখন তো সত্যিকারের আমার ক্লেমটাকে এস্টাবলিশ করার দায়িত্বটা আমার উপরে এসে বর্তালো না? একদমই। তাহলে সেটা বর্তাতে গেলে যারা আনম্যাপড রয়েছে তারা কি করে এস্টাবলিশ করবে? হ্যাঁ, তাদেরকে তো এস্টাবলিশ করতে গেলে আমার তো মনে হয় সিটিজেনশিপ সার্টিফিকেট ছাড়া খুব বেশি রাস্তা নেই। আমি অনেকভাবে তোমাকে ক্যাটাগরিক্যালি বলতে পারি। দেখো, এটা তো ওপেন সিক্রেট, কয়েক কোটি মানুষের ব্যাপার, কয়েকটি মানুষের তো ব্যাপার নয়। তো সেই জন্যে মানে বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থীরা, আর এখন তো বাংলাদেশের পরিস্থিতি, তুমি যখন কথা বলছি আজকে, ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। তো যারা ওখান থেকে এসছেন এখানে, এখনো তো ইনফ্লাক্স চলছে কম বেশি, তো তাদেরকে তো আনম্যাপড তারা রয়েছেন, সেই আনম্যাপড মানুষগুলোকে ভোটার লিস্টে নাম তুলতে গেলে মানে অন্যতম অস্ত্র কিন্তু সিটিজেনশিপ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করা এবং সেটাকে নিয়ে নেওয়া। আর যদি 27 সালে 1 জুলাইয়ের আগে জন্ম হয়, তাহলে ওই 11টা ডকুমেন্টের যে কোনো একটা দিলেই তার নামটা উঠে যাবে, অ্যাজ পার ইনস্ট্রাকশন বাই, আমরা আগের ভিডিওতে বলেছি। তারপরে জন্ম হলে বাবা মাকে নিয়ে টানাটানি পড়বে, বাবা মার ডকুমেন্ট একটা ওই 11টা বা 13টার মধ্যে থেকে দিতে হবে। আর যারা এগুলো কিছুই দেখাতে পারবে না, তো তাদের ক্ষেত্রে কিন্তু সিটিজেনশিপ সার্টিফিকেটই একমাত্র ব্রহ্মাস্ত্র, এছাড়া কোনো রাস্তা নেই। হ্যাঁ স্যার, আমাদের মানে যারা শরণার্থী তাদের ভিতরেও তো বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। শরণার্থী শব্দটা আমি তোমাকে বলবো হিন্দু শরণার্থী। হিন্দু অবশ্যই স্যার, শরণার্থী মানে তো হিন্দুরাই। না, নট নেসেসারিলি এরকম নয়, ও বিদেশ থেকেও কেউ আসতে পারে, মানে এই যে মানে আমরা নিজেদেরকে গন্ডিগুলো, আইন তো সেটা বলে না। আচ্ছা, হ্যাঁ, শরণার্থী বলতে আমি হিন্দু শরণার্থীর কথাই স্যার মেনশন করছি। তো তাদের মধ্যে যে ক্যাটাগরি ম্যাপ করিয়ে নিয়েছে শরণার্থী, তারা ম্যাপ করিয়েছে, তাদের নাম নিশ্চিতভাবে থাকছে। যারা ম্যাপ করাতে পারেনি তাদেরকে ডকুমেন্ট দেখাতে হচ্ছে। যাদের কাছে সাফিসিয়েন্ট ডকুমেন্ট রয়েছে, আপনি যেরকমভাবে ভিডিওতে আগের দিন বলেছেন, সেই ডকুমেন্ট যাদের কাছে নেই তাদের কাছে সিটিজেনশিপই একমাত্র রাস্তা। একদম। এবং সিটিজেনশিপ থাকলে তারা খুব সহজেই নামটাকে রিটার্ন করে, তাদের কোনো ঝামেলার কোনো কিছু নেই স্যার। একদম। কিন্তু স্যার এখানে আমাদের কয়েকটা প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে স্যার, আমাদের কাছ থেকে যা আমরা কন্ট্যাক্ট পাচ্ছি, লোকে ফোন করছে, বিভিন্ন লোকে উদ্বেগ প্রকাশ করছে শরণার্থীরাই, তো সেখানে তারা যেটা বলছে সার্টিফিকেট ইস্যু হতে দেরি হচ্ছে, এবং অনেকেই অ্যাপ্লিকেশন করেছে এখনো সার্টিফিকেট পায়নি, অনেকে এখনো অ্যাপ্লিকেশন করেনি কারণ তারা বিভিন্ন, আমি স্যার চক্রান্তকারী মহলই বলবো, যে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে, তাদেরকে ভয় দেখানো হয়েছে যে সিএ তে অ্যাপ্লিকেশন করলে আপনার এই সমস্যা হবে, আপনার চাকরি চলে যাবে, আপনাকে অ্যারেস্ট করে নেওয়া হবে। তো এখন তারা খুব ক্লিয়ারলি তাদের কাছে ব্যাপারটা আসছে যে না, আমাদের কাছে সিএ থেকে শরণার্থী হিসাবে দেখিয়ে আমাদের সার্টিফিকেট নেওয়া ছাড়া উপায় নেই। তারা এখন অ্যাপ্লিকেশন করতে চাইছে, কিন্তু তারা বলছে অ্যাপ্লিকেশন করলে কি আমি আজকেই সার্টিফিকেট পাবো, 15 দিনের সার্টিফিকেট পাবো, আমি কি এসআইআর এ নাম রাখতে পারবো? এই বিষয়টা যদি আপনি একটু বলেন। আমি শুরু যেটা নিয়ে করেছিলাম, যে আমাদের লজিক সিস্টেম যখনই আমরা খুব অ্যাংজাইটিতে ভুগি, খুব বেশি কাজ করে না, আমি তখন একটা পরিসংখ্যান দিই।
আমাদের রুলস অনুযায়ী এপ্রিল মাসের 2024 সালের মার্চ মাসের মাঝামাঝি থেকে শুরু হলো অ্যাপ্লিকেশন প্রসিডিওর 24 সালের মার্চ থেকে 24 সালের ডিসেম্বর পর্যন্ত খুব বেশি হলে 100 সার্টিফিকেট ইস্যু হয়েছে, খুব বেশি হলে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত। বা আর একটু এক্সটেনশন করি, 25 সালের প্রায় এপ্রিল মে পর্যন্ত। গত এক মাসের মধ্যে মোর দ্যান 500 সার্টিফিকেট ইস্যুড হয়েছে। এটা তো মেশিন নয়, এটা তো গভর্নমেন্টকে তো একটু ভেরিফাই করার সুযোগ দিতে হবে। আজকে অ্যাপ্লিকেশন করলাম, তার পরদিনই আমাকে হেয়ারিং করে ওখানে বসে সার্টিফিকেট ধরিয়ে দিলে সত্যি ভালো লাগতো, কিন্তু গভর্নমেন্টের একটা পসিবল, পৃথিবীর ভারতবর্ষে আমি যত কাগজ আমার আছে সব কাগজ এক পাল্লা দাড়ি পাল্লার একদিকে দিলে, সিটিজেনশিপ সার্টিফিকেট অন্যদিকে দিলে এর ওজনটা অনেক বেশি। গভর্নমেন্টকে অনেক প্যারামিটার পেরিয়ে অনেকটা প্রসিডিউরের মধ্যে দিয়ে সার্টিফিকেট ইস্যু করতে হচ্ছে। বিশ্বাস করো, আজকে তুমি যখন কথাটা বলছো, আজকেই আমার কাছে গোটা 10 ফোন এসছে। সারা রাজ্যের তো সবাই আমাকে চেনে না বা আমার কাছে সঙ্গে যোগাযোগ নেই, কিন্তু আমার কাছে অন্তত গোটা 10 ফোন এসছে যে তারা সার্টিফিকেট পেয়েছেন। গতকাল ফোন এসে সার্টিফিকেট পেয়েছেন। ধারাবাহিকভাবে প্রত্যেক দিন বেশ বড় সংখ্যক সার্টিফিকেট পাচ্ছে। একটা অ্যানোমালি আছে এখানে, যে এটা একটা সিকুয়েন্স অনুযায়ী, যে আজকে অ্যাপ্লিকেশন করলাম আমি, তাহলে আমার পরে যে অ্যাপ্লিকেশন করলো সে আগে সার্টিফিকেট পেয়ে যাচ্ছে, এরকম একটা জায়গা তৈরি হয়েছে। এটা কিন্তু ঠিক যে কেউ 24 সালে ডিসেম্বর মাসে তার হেয়ারিং হয়ে গেছে এবং ফরওয়ার্ডেড হয়েছে, তিনি এখনো সার্টিফিকেট পেলেন না এবং কোনো স্টেটাসও নেই, মানে সেইভাবেই রয়েছে, স্টেটাস কো রয়েছে। কিন্তু কেউ হয়তো 25 সালের সেপ্টেম্বরে হেয়ারিং হয়েছে, তিনি কিন্তু সার্টিফিকেট পেয়ে গেছেন। এটা নিয়ে একটু রয়েছে অ্যানোমালি ঠিক বলবো না, আমি যতদূর আমার মনে হয়েছে বা যোগাযোগ করে আমি যেটা বুঝতে পেরেছি বা জানতে পেরেছি, একটা বড় অংশ সেটা কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল থেকে স্টেট লেভেলে যায়। ডিস্ট্রিক্ট লেভেলকে ডিএলসি বলছি, ওখান থেকে হেয়ারিং হয়ে ফরওয়ার্ড হয়ে যখন স্টেট লেভেলে যায়, স্টেট লেভেল থেকে ওখানে যে একটা স্টেট লেভেল এম্পাওয়ার্ড কমিটি আছে, ওদের একটা নির্দিষ্ট প্রসিডিওর আছে। ওদের যদি কখনো মনে হয় যে এটা আবার সেন্ট্রাল আইবিকে দিয়ে ভেরিফিকেশন করাবে, ওদের প্রসিডিওর, সেটা তো আমি জানলেও তো আমি এখানে বলতে পারবো না। সেই ভেরিফিকেশন করার জন্য আমি ধরে নিলাম আজকে 10টা হেয়ারিং হয়েছে সারা রাজ্যে, এই 10টাই স্টেট লেভেলের সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে অনলাইনে। ওই 10টার ধরুন স্টেট লেভেল থেকে তাদের প্যারামিটার অনুযায়ী 3জনকে বা 4জনকে ওরা দেখে ঠিক করলে ওকে, এটা আমরা এখনই স্যাংশন করছি, গ্রান্ট করছি সার্টিফিকেট। আর বাকি যে 7টা, সেটা আমরা সেন্ট্রাল আইবি বা আরও সিকিউরিটি এজেন্সিকে দিয়ে একবার সেই প্যারামিটারগুলোকে দেখিয়ে নিয়ে তারপরে করতে। এবার সিকিউরিটি এজেন্সিকে যখন ওটা রেফার করা হলো, সেটা আসতে তো বেশ কিছুদিন সময় লাগবে। তো সেই জন্য কিছু এইভাবে না যেগুলো দিয়ে দেওয়া হচ্ছে, বা সিকিউরিটি এজেন্সি যেমন করে ছাড়ছেন ওখান থেকে, হ্যাঁ, তেমন করে সার্টিফিকেটগুলো ইস্যু হচ্ছে। এটা আমার মনে হয় এটা হতে থাকবে, কিন্তু বিশ্বাস করো, স্পিড মানে স্যাংশন করার অন্তত 100-fold বেড়েছে। আচ্ছা, এবং খুব তাড়াতাড়ি ওটা বাড়বে। শুধু আমি, তোমার চ্যানেলটা তো সবাই দেখেন খুব পজিটিভ অ্যাপ্রোচে, শুধু আমি বলবো একদম হতাশ হওয়ার কিছু নেই। প্রত্যেক দিনই সার্টিফিকেট ইস্যুড হচ্ছে, সে তোমাদের অভিজ্ঞতাও আছে, আপনারাও। আমাদের কাছে বিভিন্ন লোকে সার্টিফিকেট পেয়ে আনন্দেও অনেকে ফোন করেন যে দাদা সার্টিফিকেট পেয়েছি, এবং অনেকে যেরকম লেট হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করে, যেটা আমি বললাম, অনেক আনন্দেও ফোন। মজাটা হচ্ছে, একজন যখন পেয়ে গেল, তার 3 মাস আগে যার প্রসিডিওর শেষে তিনি যখন পেলেন না, তার হতাশাটা না আরো বেশি বাড়ছে। কিন্তু আমি তাকে বলবো একদম হতাশ হবেন না। হিন্দু প্রমাণিত হলেই, এবং আর সিকিউরিটি প্যারামিটারগুলো একটু ওরা দেখে নেবেন, তাহলে পাবেন। যিনি এখনো ওয়েট করছেন আগে অ্যাপ্লিকেশন করে বা প্রসিডিওর কমপ্লিট করে, সবাই পাবে।
স্যার তাহলে কি যারা একটু আগে পাচ্ছে, যাদের একটু দেরি হচ্ছে, এখানে কি যে ডকুমেন্ট সে সাবমিট করছে, সে ধরুন কেউ একজন বাংলাদেশের একদম অথেন্টিকেট অরিজিনাল ডকুমেন্ট দিয়েছে কালেক্ট করে, কেউ এরকম দিয়েছে যে জেরক্স বাংলাদেশ থেকে এনে দিয়েছে, সে জেরক্সের থেকে কি তার পেতে দেরি হচ্ছে স্যার? না না, অরিজিনাল তাড়াতাড়ি একদম পাচ্ছে? তাই নয়, একেবারে ওরকম ব্যাপার নয়। গভর্নমেন্ট দেখো, গভর্নমেন্ট তো বলেই দিয়েছেন, হ্যাঁ, তার অর্ডারে যে বাংলাদেশ থেকে কোনো কপি, সার্টিফাইড কপি বা পিডিএফ কপি এনে এখানে যদি মানে রিডেবল হয়, লেজিবল হয়, সেগুলো তো অ্যাকসেপ্ট করছেন, অনেকে পেয়েও যাচ্ছেন, ওরকম প্যারামিটার নয়। মানে এক্সিকিউটিভ কমিটির হয়তো মনে হয়েছে এটাকে আরেকবার Empowered ভেরিফাই করা committee, যাবে। হ্যাঁ, সিকিউরিটি এজেন্সি যেমন দেখবে যে এই যে আহ, আহ, যে ওদের যে এসওপি করা হয়েছে না, হুম, ওয়েবসাইটে গিয়ে দেখবে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর করা হয়েছে, সেখানে কিন্তু বলাই আছে যদি স্টেট লেভেল এম্পাওয়ার্ড কমিটিকে যদি মনে হয় এটা রেফার করতে হবে সিকিউরিটি এজেন্সিকে, তাকে দিয়ে আবার ভেরিফাই করিয়ে তারপরে সার্টিফিকেট ইস্যু করা। এবং আমি এই প্রসিডিওরটা আমি এত ডিটেলিংয়ে যেতে চাইছি না, শুধু একটা কথাই বলতে চাইছি দর্শক বন্ধুদের জন্যে, আপনারা প্রত্যেকেই সিটিজেনশিপ সার্টিফিকেট পাবেন। দুটো শর্ত, একটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এসছেন, আর ফর্মটা সঠিক করে, অন্তত ফর্মটা সঠিক করে ফিল আপ করেছেন। এই ফর্মটা সঠিক করে স্যার ফিল আপ করার জন্য আপনি অনেক সতর্কতা অবলম্বন করে বাঙালি ঐক্যমঞ্চে অ্যাপ্লিকেশন করছে, এবং আপনি অনেক সচেতনতা শিবিরও করেছেন যাতে লোকে এইভাবে হয়, মানে নিজের অ্যাপ্লিকেশন নিজে করতে পারে। একদম। আর মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যাতে সবাই নিজের অ্যাপ্লিকেশন করতে পারে, মাস অ্যাপ্লিকেশন সাবমিট হয়, মানে একটাই মানে চ্যানেলটা সরু না হয়, ফানেল আকৃতি না হয় যে আমি এখানে অ্যাপ্লিকেশন করতে দেরি হচ্ছে বলে সাবমিট হতে দেরি হয়ে গেল। একেবারে তো সবাই যাতে যার যার অ্যাপ্লিকেশন করে নিতে পারেন, তার জন্য আমরা একটা ভিডিও করে দিয়েছিলাম স্যার। একদম। তো এখন স্যার আরেকটা ইস্যু, অনেকের থেকে আমরা অনেক কনফিউশনের ফোন পাচ্ছি। আগে ইলেকশন কমিশন বলেছিলেন যে যাদেরকে হিয়ারিং এ ডাকা হবে, এখনো আমাদের কাছে তথ্য নেই না, যে আমি কাদের তো- ডাকা হবে কাদের ডাকা হবে না। ইলেকশন কমিশন সেটা ডিসাইড করবেন কাদেরকে ডাকা হবে। ওনারা হয়তো 1.5 কোটি লোককে র্যাডারে রেখেছে, তার ভিতরে কাদেরকে ডাকা হবে সেটা তারা বুঝবে, তাদের প্রসিডিওর। কিন্তু বলা হয়েছিল যে যার হিয়ারিং হবে, যার ডকুমেন্ট অ্যাপ্লিক্যান্টকে উপস্থিত থাকতে হবে। একদম। তো তারপরে আরেকটা স্যার অর্ডার বেরিয়েছিল যে না, মানে ছেলে মেয়ে যদি বাইরে থাকে তাহলে তার বাবা মা ছেলে মেয়ের হয়ে হিয়ারিং এ অ্যাটেন্ড করতে পারবে। তো এইটা যদি আপনি আরেকটু দর্শকদেরকে ইলাবোরেট করে বলেন যে কি কি ফেসিলিটি যাদেরকে হিয়ারিং এ ডাকা হয়েছে তারা পাবে। না দেখো, এইটা তো কিছুটা মানে মানে আমি কেন স্যার এটা বলছি হ্যাঁ। যে অনেকের বাড়িতে অসুস্থ বাবা মা আছে যারা মুভ করতে পারে না, না বলছি, বা ছেলে মেয়ে বাইরে চাকরি করছে তারা এখন এখানে নেই, তো এই ক্ষেত্রে তাদের কি এটা হবে? তো একটা মানে যিনি হায়ারিং করবেন যে অফিসার, এটা বেসিক্যালি কিছুটা কোয়াসি জুডিশিয়াল প্রসেসে যায়, সিদ্ধান্তটা ইয়ারোকে নিতে হবে, এবং ইয়ারও নিশ্চয়ই কোনো একটা লজিক্যাল ভাবনা থেকে লজিক দেখিয়ে সেটাকে স্টাবলিশ করবেন যে উনি যে সিদ্ধান্ত নিচ্ছেন তার পক্ষে তাকে নোটশিট দিতে হবে। অতএব এটা ম্যান টু ম্যান, মানে এআরওর অ্যাটিটিউড এবং এআরও যে কনভিন্স হওয়ার ব্যাপার আছে তারপরে নির্ভর করবে। কারো বয়স 100 বছর হয়ে গেছে, তো যে কোনো কারণেও তাকে হয়তো ডাক পড়েছেন, তো সে 100 বছর বয়সের মানুষটার ছেলে বা মেয়ে বা পরিবারের কেউ যদি গিয়ে সেখানে হাজির হয়ে তার অনেক ডকুমেন্ট নিয়ে গিয়ে বলে যে এই যে আমি ভিডিও কলে দেখাচ্ছি দেখুন বাবা তো বেরোতে পারছে না, এআরও নিশ্চয়ই সেটা বুঝবেন। আবার এআরও যদি কখনো মনে হয় যে সার্কামস্টেন্স এমনভাবে তার জায়গায় এসছে মনে হয় আদারওয়াইজ হতে পারে, তখন তো তাকে করার স্টেপ নিতে হবে। এগুলো কোয়াসি জুডিশিয়াল ব্যাপার, এটা সিদ্ধান্ত। কিন্তু নর্মালি যেটা ব্যাপার সেটা হচ্ছে এরকম কোনো ব্যাপার ভাবার কিছু নেই, ওখানে গেলে যা সত্যি সেটাই রিভিলড হবে ডকুমেন্টের উপরে, এটা নিয়ে ভাবনা কিছু নেই। আমি শুধু বলবো যে আপনারা যারা ভাবছেন যে আমার 2002-এ আমার বাবার নাম আছে বা আমার নিজের নাম রয়েছে ভোটার লিস্টে, আমাদেরকে আর ডাক পড়বে না, তার মানে আমি এই দেশের নাগরিক
একেবারে বোনাফাইড হয়ে গেলাম, এরকম ভাবার দরকার নেই। যারা হিন্দু শরণার্থী, ধরো কোনো হিন্দু শরণার্থী 2000 সালে এলেন, এসে 2002-এ তার ভোটার লিস্টের নাম আছে, একদমই স্যার। তো তাহলে কি তিনি মানে 2002-এর নাম থাকার জন্যেই তিনি ভারতের নাগরিক হয়ে গেলেন? এই যে যে সরলী ভাবনাটা ভাবছেন আমার আর সিএ করা লাগবে না, এইটা দাদা সত্যি হলে আমি খুব খুশি হতাম। আপনাদের দর্শক বন্ধুদের বলছি, আমাদের কাছে এই ফোন অনেকের এসেছে, কিন্তু ওটা কিন্তু সত্যি নয়। হ্যাঁ, দেখো সামনে যখন এনআরসি আসবে বা আপনার সিটিজেনশিপ প্রমাণ করার যে প্রসিডিওর আসবে, সেটা কিন্তু কেউ বলবে না 2002-এ ভোটার লিস্টের নাম আছে তো তুমি ভারতীয় নাগরিক যাও, এরকম কিন্তু বলবে না। বা পরে হয়তো 2025 যেহেতু এসআইআর করে 2002টা শিফটেড হয়ে 2025-এর লিস্টে নাম থাকলেই নাগরিক। হ্যাঁ, যা সত্যি তা সুন্দর এবং তা আপনাকে শান্তি দেবে, স্বস্তি দেবে। তো সেই জন্যে এত সুন্দর একটা মানবিক আইন বাংলাদেশের। সত্যি কথা, আজকে একটা কথা তোমাকে আমি বলি, মানে আমরা হয়তো এখন অনেক লোক দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন করবেন কি করবেন না অ্যাপ্লিকেশন। বিশ্বাস করুন, 47 সালের 15ই আগস্ট দেশ ভাগ হওয়ার পরে বাংলাদেশের হিন্দুরা যারা এখানে চলে এসছেন বা এখনো বাংলাদেশে রয়েছেন, তাদের স্বাধীনতার সার্টিফিকেট হচ্ছে সিটিজেনশিপ সার্টিফিকেট এখন যেটা দেওয়া হচ্ছে। প্রকৃত স্বাধীন মানুষ কিন্তু বাংলাদেশের শরণার্থী হিন্দুরাই সিটিজেনশিপ সার্টিফিকেট পেলেই প্রকৃত স্বাধীন হবে, প্রকৃত মাথা উঁচু করে নিজের আত্মপরিচয় বাঁচতে পারবে। আর কোনো অজুহাত যে 2 সালে নাম ছিল, 90 সালে নাম ছিল, এটা তো আইনত গ্রাহ্য নয় এবং বাস্তবত গ্রাহ্য নয়। মিথ্যে দিয়ে তৈরি একটা পাহাড় তৈরি করা আমাদের। কেন তৈরি করতে বাধ্য হয়েছি সেটা আলোচনায় গেলে অনেক হবে, আমরা সবাই প্রায় জানি। শুধু আমার একটাই আপনাদের কাছে অনুরোধ, এসআইআর এর নাম উঠে যাক, সবার উঠে যাক, বাংলাদেশের উদ্বাস্তু হিন্দুদের শরণার্থীদের, কিন্তু যারা এলিজেবল সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার জন্য পাওয়ার জন্যে পাচ্ছে না এরকম কিন্তু নয়, প্রত্যেক দিন পাচ্ছে, যেটা একটু আলোচনা করলাম। আপনি যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা পাবেন, যারা এলিজিবল কেউ বাদ থাকবেন না। আপনারা অ্যাপ্লিকেশন করুন, সিটিজেনশিপ সার্টিফিকেটটা নিন। সত্যিকারের স্বাধীনতা, 47 সালের 15ই আগস্টের স্বাধীনতাটা আপনার জীবনে ফিরে আসুক। স্যার আপনি খুব সুন্দর বললেন স্যার যে সত্যিকারের স্বাধীনতা, এটা সত্যিই স্যার যাদের সার্টিফিকেট হয়েছে তাদের কল যখন অ্যাটেন্ড করা হয়, তাদের যে টোন এবং তাদের যে আনন্দ, সেটাতেই আমরা ফিল করতে পারি যে লোকটি সত্যি সত্যি নিজেকে স্বাধীন মনে করছে এখন, এবং সে বুক ফুলিয়ে বলছে আমার জন্ম বাংলাদেশে হয়েছিল, আমি আজকে ভারতের গর্বিত নাগরিক, এবং ভারত সরকার আমাকে নাগরিক বলে ডিক্লেয়ার করেছে। এই ফিডব্যাক আমরা লোকের থেকে পাচ্ছি। আরো স্যার একটা ব্যাপার, মানে আরেকটা কথা আমি বলি তোমাকে, মানে যারা ধরো বেশ 20 বছর, 30 বছর, 40 বছর আগে এসছেন, অনেকদিন আগে এসছেন বলে তারা ধরে নিচ্ছে যে বাই বার্থ ইন্ডিয়ান দেখিয়ে আমি নিজেকে হয়তো মানে বৈতরণী বিভিন্ন পার হয়ে যাব। এই ভাবনাটা না একটা মানসিক দৈন্য প্রকাশ করিয়ে দিচ্ছে আমাদের। আমরা কিন্তু মানে বাংলাদেশের হিন্দু শরণার্থীরা, হিন্দুরা কিন্তু সত্যি ভীষণ ইন্টেলেকচুয়াল, ভীষণ মানবিক। আজকে আপনারা যে কোনো কারণেই হোক এরকম ভাবনার মধ্যে ঢুকে গিয়ে যারা নেগেটিভ প্রচার করে, তার জন্যে মানে ওই দিকে ভুল বুঝছেন, এটা কিন্তু নয়। এই ভাবনাটা যে আপনাদের অ্যাট্রাক্ট করছে নেগেটিভ ভাবনা, তার পেছনে নিজের মধ্যে কোনো নেগেটিভিটি নেই তো, তার জন্য নেগেটিভ প্রচারটা বা নেগেটিভ আলোচনাটা আপনারা বেশি করে অ্যাকসেপ্ট করছেন। এটাও নিজেদের কিন্তু একবার আমাদের বিচার করে দেখতে হবে। স্যার একজন মানুষ যদি বাই বার্থ ইন্ডিয়ান হিসাবে নিজেকে দেখানোর জন্য তার শৈশব, তার বেড়ে ওঠা, তার জন্মস্থান বলতে আমি দেশ বলছি না স্যার, যে ফিজিক্যাল জায়গাটায় তার জন্ম হয়েছে সেই জায়গাটাকে লুকিয়ে রাখে, লোকের কাছে প্রকাশ করতে না পারে, তাহলে তো সেটা তার জীবনের একটা বড় ড্যামারেজ। তার তো মানে কি বলবো, তার মানে কি বলবো, গোলাপ ফুলটা তো ফুটবেই না গো, তাই না? এই যে মানে জীবনের সব থেকে মানে ভালো লাগার অনুভূতিটা, সেটাকেই যদি কেউ গলা টিপে মেরে রেখেছে তো বাধ্য হয়ে,
এখন যে সুযোগটা পেয়েছে সেটা যদি আমরা অ্যাকসেপ্ট না করি, শুধু এসআইআর পার হয়ে গেলেই আমার আমার মোক্ষ লাভ হয়ে গেল, এ তো মানে কি বলবো, মানে এটা ঠিক না। আমি অনুরোধ করব তোমার মাধ্যমে, তোমার চ্যানেলের মাধ্যমে, যে সবাই এগিয়ে আসুন, অ্যাপ্লিকেশন করুন। এসআইআর যে এটা আসবে সেটা তো আমরা এইভাবে জানতাম না, হঠাৎ করে আমাদের জীবনে এলো। এরপরে যে এনআরসি কবে আসবে এবং সেটা তো সময়ের অপেক্ষা বলে আমার মনে হয়। তখন তো আরো কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। স্যার তার জন্য আগে আরেকটা থেকে এই সুন্দর আইনের সুযোগটা আমাদের নেওয়া উচিত। স্যার এই এসআইআর সংক্রান্ত বা নাগরিকত্ব সংক্রান্ত আর একটা প্রশ্ন আপনার কাছে আমার রয়েছে। এরকমও আমরা অনেক ফোন পাচ্ছি যে সে 2014 সালের আগে এসছে বা 2014 সালের পরে এসছে, কিন্তু তার কাছে 2014 সালের আগের কোনো ডকুমেন্ট ইন্ডিয়ার নেই, তো সেই ক্ষেত্রে সে এখনই অ্যাপ্লিকেশন করতে পারছেন না। তারা এসআইআর এর কি করবেন? মানে তার ম্যাপিংও হচ্ছে না বা সে সিএ তে অ্যাপ্লিকেশনও করতে পারছে না। একেবারেই তাই। শরণার্থীদের একটা শ্রেণী। আমি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করব, সত্যি এটা একটা বড় সমস্যা। 14 সালের আসলেই 14 সালের মধ্যে যে কাগজগুলির কথা বলা হয়েছে, ভারতবর্ষে 20টি কাগজ, তার একটি সবাই যে তার যে কোনো একটি কাগজ জোগাড় করতে পেরেছেন এমন তো নয়। তো উনি এসেছেন সেটাকে প্রমাণ করার জন্য আরেকটু লেনিয়েন্টলি বা আইনটাকে আরেকটু সরলীকরণ করলে অনেকটাই সরলীকরণ হয়েছে। যেমন আমি একটা প্রসিডিউরের কথা বলছি, হ্যাঁ মনে পড়ে গেল দর্শক বন্ধুদের জন্য। প্রথম দিকে ডিএলসির হাতে অ্যাপ্লিকেশন কারেকশন করার কোনো ক্ষমতা দেওয়া ছিল না। এখন কিন্তু যদি বাড়িতে আপনি অ্যাপ্লিকেশন মানে মাইনর কোনো ভুল করে থাকেন, টাইপ মিস্টেক বা এই টাইপের, সেটা কিন্তু ওখান থেকে কিন্তু কারেকশন হচ্ছে। তো বিভিন্ন প্রথমে অরিজিনাল কাগজ লাগতো, এখন জেরক্স লাগছে, জেরক্স দিলেও হবে। তারপরে বাংলাদেশের কাগজ ছাড়াও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এবং মানে এই গতি প্রকৃতি দেখে আমার মনে হচ্ছে যে তোমার চ্যানেলের মাধ্যমে বলছি এবং বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বলার সুযোগ আছে সবাইকে বলতে হবে, আমি বলবো। সেটা হচ্ছে যে সত্যি যারা ভারতবর্ষে 14 সালের 31শে ডিসেম্বরের মধ্যে এসেছেন অথচ কাগজ নেই, তাহলে এমন কিছু একটা অপশন দেওয়া হোক যাতে তারা প্রমাণ করতে পারে সত্যি তারা 14 সালে অ্যাপ্লিকেশন করতে পারে তারা, কারণ তাদেরও তো প্রয়োজন, একদম তাদেরও তো অধিকার আছে অ্যাপ্লিকেশন। এবং যেখানে ভারত সরকার 2024 সাল অবধি তাদেরকে থাকার জন্য পারমিশন দিয়েছে, 24 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসে গেছে তাদের থাকার পারমিশন দেওয়া হয়েছে, যে মানে তারা অনুপ্রবেশকারী নয়, অনুপ্রবেশকারী থেকে মুক্তি দেওয়া হয়েছে। তো কিন্তু তোমার মাধ্যমে বলি, সেটা তো বলতেই হবে এটা যে 14 সালের 31শে ডিসেম্বর 24 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা এসছে তাদের অনুপ্রবেশকারী নয়, এটা বললে তো সমস্যার সমাধান হবে না। না, তাদেরকে নাগরিকত্বের জন্য গভর্নমেন্টকে আরেকটু যদি সদয় গভর্নমেন্ট আরেকটু যদি এগিয়ে এসে এদেরকেও 24 সালটা অ্যাপ্লিকেশন করার জন্য আইনগত ব্যবস্থা নেন। সিটিজেনশিপ অ্যাক্ট 1955 সালে যেটা প্রিন্সিপাল অ্যাক্ট, সেটাকে যদি একটু সংশোধন করে 14টা বাদ দিয়ে শুধু 24 লিখে দেন, তাহলে হাজার হাজার মানুষ উপকৃত হবে, এবং সরকার নিশ্চয়ই সে ব্যাপারে ভাবছেন বলে আমি আশাবাদী। স্যার আপনার যে পজিটিভ যে বার্তা আপনি দিলেন স্যার, সেইটাতে আমাদের দর্শকরা সবাই খুব আশ্বস্ত হবে। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব আপনার যে আবেদন সেটায় আমাদের সরকার নিশ্চয়ই, যদি সরকার অবধি এই ভিডিও পৌঁছায়, তো যদি ওনারা দয়া করে 24 সাল অবধি করে দেন তাহলে অনেকেরই উপকার হবে। ধন্যবাদ। নমস্কার।